আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত এইচএসসি 2027 ব্যাচে আজকে আমাদের চমৎকার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের স্পেশাল 2 নাম্বার লেকচার। তো আজকে স্পেশাল 2 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব পরবর্তী টপিক নিয়ে। আমরা গত ক্লাসে ভেক্টর সম্পর্কে পড়েছিলাম, ভেক্টর কী জিনিস দেখেছিলাম, ভেক্টরের প্রকাশ শিখছিলাম, একক ভেক্টর পড়ছিলাম। আজকে আমরা আমাদের এই ক্লাসের শুরুতে আলোচনা করব স্পেশাল ভেক্টর, যেটাকে বলা হয় নাল ভেক্টর। নাল ভেক্টরের অপর নাম হচ্ছে শূন্য ভেক্টর। তো এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর থেকে আমার কি পরীক্ষায় প্রশ্ন আসে? পরীক্ষায় প্রশ্ন আসে সংজ্ঞা, যে নাল ভেক্টর কাকে বলে। তো সংজ্ঞাটা হচ্ছে যে সকল ভেক্টরের মান শূন্য বা যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এটাই সংজ্ঞা, পরীক্ষা এটাই আসে। সবাই কি কথাটা বুঝতে পারছো যা বললাম? একটু রেসপন্স করো। এখন আমরা একটু আসি, নাল ভেক্টরের মান যেহেতু শূন্য বুঝতে পারলাম, তাহলে এটার একটু পরিচয় দেখি। সাপোজ একটা বিন্দু নিলাম, এই হচ্ছে বিন্দু। এই বিন্দু থেকে তোমাকে ভেক্টর বের করতে হবে। আমি বলেও দিলাম এই বিন্দুটা হচ্ছে একটা ভেক্টর রাশি, সেটাকে আমরা এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। কিন্তু অনেকে বলবা, স্যার এখানে তো ভেক্টরের আগাও দেখা যায় না, গোড়াও দেখা যায় না, কিছুই দেখা যায় না, এটা ভেক্টর কেমনে হইল? আসলে এই নাল ভেক্টরটা এরকমই। আসলে নাল ভেক্টরের মান যেহেতু নাই, এটা আসলে কোনো মানই নাই, এটা যে আছে এটাই বড় কথা। অর্থাৎ যে কোনো একটা জায়গায় বিন্দু দিলে সেই বিন্দুটাকে বলা হয় নাল ভেক্টর। কথা কি বুঝতে পারছো যা বলছি? মনে থাকবে? একটু রেসপন্স করো, কথা কি বুঝছো? আচ্ছা, আমরা কিন্তু গত ক্লাসে শিখছিলাম যে ভেক্টরের একটা মাথা থাকে, একটা লেজ থাকে। আচ্ছা, আমি ইমামউদ্দিন আমি তোমাকে বুঝাই। আমরা গত ক্লাসে ভেক্টর পড়ছিলাম না? গত ক্লাসে কিন্তু ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। ভেক্টর দেখতে কেমন? ভেক্টর দেখতে একটা আগা থাকবে, মাথা থাকবে। হ্যাঁ, দেখো। আচ্ছা, হ্যাঁ, একটু আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, দেখো তো একজন রেসপন্স করছো, আমি দেখি কি বলছো এখানে, আমি তো বুঝতেছি না তুমি কোন স্কুল থেকে। আচ্ছা আচ্ছা, এবার দেখো, এই যে আমরা গত ক্লাসে পড়ছিলাম না বাচ্চারা, যে ভেক্টরের কি আছে, একটা গোড়া আছে, মাথা আছে। দেখা যায় ভেক্টর শুরু হয়েছে এখান থেকে, আবার শেষ হয়েছে এখানে। কিন্তু আমরা যে এখন যেই ভেক্টর নিয়ে আলোচনা করতেছি, নাল ভেক্টর, এই যে ভেক্টরটা আছে আমাদের, এই ভেক্টরে কিন্তু কোনো শুরু দেখা যায় না, শেষও দেখা যায় না। তো যেই ভেক্টরের শুরু দেখা যায় না, শেষও দেখা যায় না, তাকেই বলা হয় নাল ভেক্টর। ইয়াসিন বুঝতে পারছো? ইয়াসিন বলে, ইমামউদ্দিন আনাস বুঝতে পারছো কি? তোমাকে জানায়ও। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা এটা মনে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। নাল ভেক্টরের যেই বিন্দুতে পাদবিন্দু থাকে, পাদবিন্দু মানে আদি বিন্দু আর কি, ঠিক সেই বিন্দুতেই শীর্ষবিন্দু থাকে। কারণ কি, নাল ভেক্টরের আগা গোড়া মাথা কিছুই খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা ধারণা করি মনে মনে যে নাল ভেক্টরের আদি বিন্দু বা পাদবিন্দু যেখানে, শীর্ষবিন্দু ওইখানেই। এটা একটা স্পেশাল কথা, এমসিকিউতে আসে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। তামান্না 1, ইয়াসিন, ইমাম, রাইসা, সাদিদ, শ্রাবন্তী, তামান্না 2, বুঝতে পারছো কথাগুলো? মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। স্যার আমার এটা বুঝা যায় না। বোঝা যাচ্ছে না মানে দেখতেই সমস্যা হচ্ছে? রাইসা তোমার এখানে? স্যার আমি না, অন্যজন। অন্যজন কে? অন্যজন? স্যার আমি। আরেক আমার নেট প্রবলেম তো একটু শোনা যায়। আচ্ছা, আমি বলি শোনো, আমি আরেকবার বলি, লাস্ট অফ অল রিপিট করি, একটু কষ্ট করো। জানি শ্রাবন্তী একটু সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে শুনো। হ্যাঁ, আমি ঠান্ডা মাথায় বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে। যেই ভেক্টরের আদিবিন্দু এবং শেষ বিন্দু খুঁজে বের করা যায় না, আমি আবার বললাম, যেই ভেক্টরের আদিবিন্দু এবং শেষ বিন্দু খুঁজে পাওয়া যায় না, তাকেই বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যেমন এখানে একটা বিন্দু, এই বিন্দুর মধ্যে কোনো আগাও নাই, গোড়াও নাই। কথা বুঝছো? হ্যালো, কও। জি স্যার। জি স্যার। এখন বিকাশে? আচ্ছা দিমুনি। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা বুঝতেছো আমার কথা? একটু আমাকে জানাও। একটু কল ছিল তো, এই জন্য আর কি, কলে কথা বলছিলাম। বুঝছো এবার? আচ্ছা, তাহলে এটা আমি মুভ করলাম, শেষ করলাম। আচ্ছা, এবার
আমাদের একটা ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, আমি একটু দেখা দিই এটা, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষা 2017, মানে যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, স্বপ্নের মেডিকেল যাদের ইচ্ছা আছে, তো এখানে একটা প্রশ্ন আসছিল 17 সালে। নির্দিষ্ট দিক নেই কোন ভেক্টরের? দেখো দেখো, হ্যাঁ, নির্দিষ্ট দিক নেই কোন আচ্ছা। ভেক্টরের? বলো কোন ভেক্টরের? শূন্য ভেক্টর। এক্সিলেন্ট, শূন্য ভেক্টর। আমরা দিকটাকে পড়ছি তাই না? যেই ভেক্টরের কোনো দিক নির্দেশনা কিছুই নাই তাকেই বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এটাই তো, এরকমভাবে আমার এমসিকিউতে আসতে পারে। যাই হোক, তোমরা কলেজে না উঠাও, মেডিকেল ভর্তি বই একটা প্রশ্ন পেয়ে গেছো, খুবই সুন্দর। এরকমভাবে যদি টপিক ওয়াইজ পড়ে যাই, দেখবা যে আমাদের এইচএসসি পানির মতো সহজ, তারপরে অ্যাডমিশন পানির মতো সহজ ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের সিস্টেম মতো পড়তে হবে, সিস্টেম ছাড়া এলোমেলো পড়লে হবে না। তো সবাইকে বুঝছো, পড়ার সিস্টেমটাই হচ্ছে এটা, তুমি যা পড়ছো সেখান থেকে কতটুকু সৃজনশীল এমসিকিউ উত্তর করতে পারতো লগে লগে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি নোটগুলো এভাবে সাজাইছি, এভাবে পড়াচ্ছে যে তোমাদের বুঝতে সহজ হয়। হ্যাঁ, আসলে এই মেডিকেলের পরীক্ষা কিরকম প্রশ্ন হয়, ভার্সিটি কেমন পরীক্ষার প্রশ্ন হয়, আসলে এইচএসসি কঠিন কিনা, ইন্টারে সায়েন্স কঠিন কিনা, এগুলো বুঝতে হবে আস্তে আস্তে, এগুলো আস্তে আস্তে বুঝবা। তো এখানে কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো, তাড়াতাড়ি বলো, আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। কথা বলো, বুঝছো এতটুকু? নাই স্যার, স্যার, বুঝছি। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। বুঝছি। এরপর নেক্সট পরবর্তী 5 নাম্বার টপিক, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। অবস্থান ভেক্টরের অপর নাম ব্যাসার্ধ ভেক্টর। এটা কেমন দেখতে, কি জিনিস, আমি একটু খেয়াল করি। অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা পরীক্ষাতে আসে কনঙে, মুখস্থ করবা। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এটা সংজ্ঞা। এখন এই সংজ্ঞাটা বুঝতে সমস্যা হবে বা এই সংজ্ঞাটা মুখস্থ করতে প্রথমভাবে বা প্রাথমিকভাবে একটু কষ্ট হবে। আমি একটা চিত্রের মাধ্যমে বুঝাই, চমৎকারভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন তোমাদেরকে আমি একটা চিত্র দেখাচ্ছি। আমি চিত্র দেখানোর আগে তোমাদেরকে অবস্থান ভেক্টরের পরিচয় মুখস্থ করতে বলতেছি। অবস্থান ভেক্টরকে সবসময় ছোট্ট অক্ষর আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, সবসময় মনে রাখবা। আর ভেক্টরের পরিচয় হচ্ছে এই রকম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা একটা সূত্রের মতো মনে রাখতে পারো, কারণ অবস্থান ভেক্টর বললেই এটা মাথায় রাখতে হবে, এটা দেওয়া থাকবে না সবসময় প্রশ্নে বা উদ্দীপকে। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। এখন স্যার। এখন এই অবস্থান ভেক্টরটা আমাদের 3টা অক্ষ বরাবর কাজ করে। এক্স অক্ষ বরাবর কাজ করে, ওয়াই অক্ষ বরাবর কাজ করে, জেড অক্ষ বরাবর কাজ করে। এই জন্য তার নাম ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক, আমি আবার বললাম, অবস্থান ভেক্টরটা যেহেতু এখানে 3টা অক্ষ বরাবর মান আছে, এই জন্য তার নাম ত্রিমাত্রিক অবস্থান ভেক্টর। কথা বুঝছো? 3টা মাত্রা আছে, এক্স অক্ষে, ওয়াই অক্ষে, জেড অক্ষে। আর যদি Yes, sir. যদি শুধু 2টা মাত্রা থাকতো তাহলে নাম হইতো দ্বিমাত্রিক, অথবা মাঝে মধ্যে একমাত্রিকও থাকতে পারে। অর্থাৎ আমাদের অবস্থান ভেক্টরগুলোকে 3ভাবে প্রকাশ করা যায়। একমাত্রিক অবস্থান ভেক্টর শুধু একটা মান থাকবে, হয় এক্স এর মান অথবা ওয়াই মান অথবা জেড এর মান। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর হয় এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স। আর ত্রিমাত্রিক তো 3টাই থাকবে। তার মানে 3টা ভাবেই প্রকাশ করা যায় অবস্থান ভেক্টরকে। কথা কি বুঝতে পারছো? মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার আমরা চিত্র দেখি বাচ্চারা। আমরা যে চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই চিত্র। ডান দিকে এক্স অক্ষ, উপরে ওয়াই অক্ষ, মাঝখানে হচ্ছে মূলবিন্দু 0। মূলবিন্দুকে সবসময় 0 দিয়ে প্রকাশ করলাম। এখন মনে করো এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝখানে যে কোনো একটা জায়গাটা বিন্দু নিলাম, পি বিন্দু। এখন এই পি বিন্দুর অবস্থান বের করতে চাইতেছি মূল বিন্দুর সাপেক্ষে, মানে এই ও বিন্দুর সাপেক্ষে বা 0 বিন্দুর সাপেক্ষে। তোমাদেরকে আমি একটু মনোযোগ দিতে বলবো এই লাইনটা। এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝখানে একটা বিন্দু নিলাম, যে কোনো জায়গায়। বিন্দুটা এখানেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। যে কোনো একটা জায়গায় বিন্দু নিলাম, ধরলাম বিন্দুটা হচ্ছে আমার এখানে। এখন এই বিন্দুর অবস্থান আমি বের করব, কার সাপেক্ষে বের করব? মূল বিন্দু ও এর সাপেক্ষে বের করব। কথা কি বুঝতেছো যা বললাম? জি স্যার। তাহলে দেখো, এই পি বিন্দুর অবস্থানটা আমরা বের করতেছি মূল বিন্দু ও এর সাপেক্ষে। তাহলে কি করবা জানো? ঠিক সোজা দাগ দাও, মূল বিন্দু থেকে ঠিক সোজা স্কেল দিয়ে দাগ দিলে একটা লাল রেখা পাই আমরা।
এই লাল রেখাটাই হচ্ছে একটা ভেক্টর, যেটা আমরা এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। আর সত্যি কথা বলতে এই লাল ভেক্টরের নামটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমি আবার বললাম, এই লাল ভেক্টরটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর। কথা কি বুঝতে পারছো? একটু কথা বলো। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পাও নাই, আমি আবার বলতেছি, তুমি একটু খেয়াল করো। আমাদের সংজ্ঞা কি বলছে একটু দেখো, সংজ্ঞাটার দিকে তাকাইলেই একটু আমরা বুঝবো। এখন আমরা তো চিত্র দেখছি, এখন আমরা সংজ্ঞাটা দেখি। আমাদের বলছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে। মূল বিন্দু মানে কোন বিন্দু বলো তো? এই যে ও বিন্দু। কথা বুঝতেছো রাইসা? জি স্যার। জি স্যার। এখন আমাদের মূল বিন্দু সাপেক্ষে ভেক্টরটা বের করব। মূল বিন্দু সাপেক্ষে কি বের করব? কোনো বিন্দুর অবস্থান। এখন মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান বের করতেছি আমরা বলো তো? ওই যে পি বিন্দুর অবস্থান বের করতেছি। হ্যাঁ, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যেহেতু ওই পি বিন্দুর অবস্থান বের করতেছি, তাহলে এখানে ও থেকে পি এইখানে একটা রেখা টান দেওয়া যায় না? ও থেকে পি টান দাও, ওপি রেখা। কথা কি বুঝছো? মূল বিন্দু সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান বের করতে পারতেছি, এইখানে রেখা টান দিলেই তো হয়ে যায় ওপি রেখা। এই ওপি রেখাটাই একটা ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে বিন্দুর অবস্থান মানে পি বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, যে ভেক্টরটা আসলে কোন ভেক্টর? এই লাল ভেক্টর। এই লাল ভেক্টরটাই তো হচ্ছে আমার ওপি ভেক্টর, যেই ভেক্টরটা মূল বিন্দু থেকে পি এর দিকে আসে। তার মানে মূল বিন্দু থেকে পি এর অবস্থান বের করতেছে এই লাল ভেক্টর, আর এই লাল ভেক্টরটাই হচ্ছে যে ভেক্টর, আর এটাই হচ্ছে আমার অবস্থান ভেক্টর। কথা কি বুঝছো? জি স্যার। রাইসা বুঝতে পারছো এবার? জি স্যার। বলি, প্রথম হয়তো বা একটু কষ্ট হবে, প্রথম তো ইন্টারের ইয়াগুলো একটু স্বাভাবিক কষ্ট হইতে পারে, তারপর একটু মনোযোগ দিলে বুঝবা। তামান্না 1 তামান্না 2 বলো, বুঝতে পারছো কিনা তোমরা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তামান্না 2 কথা বইলো। জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে শ্রাবন্তী কথা বলো। শ্রাবন্তী, তোমার কি নেট ঠিক আছে? তুমি কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন শেষ, সেটা আমাদের আর কিছু না এখানে। হ্যাঁ, এখন আমাদের পরবর্তী টপিক, এটা আরো চমৎকার, আরো মজাদার। বিপ্রতি ভেক্টর, যার অপর নাম ব্যতিহার ভেক্টর। এটার সূত্রটা হচ্ছে একটি অপরটির উল্টা। যেমন মনে করো একটা ভেক্টর আমি নিলাম, এ ভেক্টর, এর মান দেখতে এরকম একমাত্রিক, শুধু 3i। তাহলে বি ভেক্টর হবে কি জানো? জাস্ট 1/3i, মানে উল্টা। একটা 3 হলে আরেকটা হবে 1/3, আর একটা 1/3 হলে আরেকটা হবে শুধু 3। মানে যেই ভেক্টর অপর ভেক্টরের ঠিক উল্টা তাকেই বিপ্রতি ভেক্টর বলে বা ব্যতিহার ভেক্টর বলে। এটা এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট আসে। দেখো তো এই ভেক্টরটা বুঝতে পারলা কিনা? স্যার এখানে যদি প্লাস থাকে তাহলে কোনটায় মাইনাস হবে না? না, মাইনাস হবে না। এখানে প্লাস থাকলে উল্টাই যাবে, প্লাসই থাকবে। মাইনাস থাকলে উল্টা মাইনাসই হবে, মানে উল্টায় যাবে আর কি, জাস্ট 1/, হয়ে যাবে। 1/, থাকলে উল্টায় গেলে শুধু 3 হবে, 3 থাকলে 1/3 হবে, আর আই থাকলে আই থাকবে, যে থাকলে যে থাকবে, কে থাকলে কেই থাকবে। বুঝছো এবার? মন থাকবে সবার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এরপরে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন। আমি দেখি তোমরা বুঝতে পারো কিনা। এটা কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছিল। দেখি বাচ্চারা পোলাপাইনরা কতটুকু বুঝতে পারো। আমি উত্তরটা একটু নেওয়ার চেষ্টা করতেছি, একটু ওয়েট, দেখতেছি। এ ভেক্টর ও বি ভেক্টরকে বিপ্রতি ভেক্টর কখন বলা হয়? দেখো তো সঠিক উত্তর কোনটা মনে হয় তোমাদের কাছে? 3 নাম্বার। 3। এক্সিলেন্ট। নান হবে না এখানে? নান হবে? নান হবে? মান তো দেওয়া নাই স্যার। কই মান দেওয়া নেই? বিপ্রতি ভেক্টর এটাকে পড়াইছি না তোমাদের আমি? একটা হচ্ছে a4i b 8i, a4i b4i। এই যে 3 নাম্বার। এক্সিলেন্ট, থ্যাংক ইউ বাচ্চারা, বুঝতে পারছো, হয়েছে 3 নাম্বার। এক্সিলেন্ট, রাইট। 4i b = 1/4i, শেষ। আচ্ছা,
এবার আমরা একটু আসবো এমসিকিউর ইম্পর্টেন্ট কিছু বেসিক ইনফরমেশনের জন্য। কতিপয় ভেক্টর, এই সকল ভেক্টর থাকলে সব সময় কোণের মানটা ধরবা 0 ডিগ্রি, সব সময়। এটা আমাদের মুখস্থ, এমসিকিউতে খুব আসে। কতিপয় ভেক্টর, হ্যাঁ, এখানে এই টপিক থেকে আমরা আলোচনা করতেছি। এমসিকিউতে যদি বলে সদৃশ ভেক্টর, সমান ভেক্টর, সমরেখ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, এখানে যে কোনো একটা ভেক্টর যদি এমসিকিউতে আসে তাহলে ওই সকল ভেক্টরের মধ্যবর্তী কোণের মান সবসময় 0 ডিগ্রি হবে। এটা এমসিকিউর জন্য মনে রাখবা। এখন এইগুলো কই পাবো স্যার? এগুলো দেখতে কেমন, এগুলো বইতে সব লেখা আছে, যখন কলেজ উঠবা বই কিনবা তখন তোমরা পেয়ে যাবা। আপাতত তোমাদের টেকনিক শেখাচ্ছি। সদৃশ ভেক্টর, সমান ভেক্টর, সমরেখ, বিপ্রতীপ, এগুলো সব ভেক্টরের কোণের মান সবসময় 0 ডিগ্রি হয়। কথা কি বুঝছো? মনে থাকবে? হ্যাঁ আচ্ছা, জি স্যার। আরেকটা স্পেশাল বিষয়, সেটা হচ্ছে আর মাত্র 2টা ভেক্টর কাজ করবে, সেই 2টা ভেক্টরের কোণের মান সবসময় 180 ডিগ্রি। একটা হচ্ছে বি সদৃশ আর একটা হচ্ছে বিপরীত। বি সদৃশ আর বিপরীত, এই 2টা ভেক্টরের কোণের মান সবসময় হবে 180 ডিগ্রি, আর বাকি ক্ষেত্রে সব 0 ডিগ্রি। আর 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা আসে না, 0 আর 180 আসে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা খেয়াল রেখে কাজ করতে হবে। একটু আমাকে জানা, এতটুকু যে আলোচনা করছি মোটামুটি সবাই ভালো করে বুঝতে পারলা কিনা? হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে যা পড়াইছি তোমাকে বলো। আমাদের এখনো 25 মিনিটের মতো সময় আছে, আলহামদুলিল্লাহ ভালো সময় আছে, বলো। স্যার বিপ্রতীপটা একটু আরেকবার বুঝাই 25 দিবেন। 15 মিনিট। কোনটা? স্যার বিপ্রতীপটা। আচ্ছা, বিপ্রতীপের মধ্যে আমরা যাই একটু, দেখো বিপ্রতীপে জাস্ট দেখবা মানটা উল্টাবে, শুধু মানটাকে উল্টা দিবা, উল্টা মানে 1/, করে দিবা। প্লাস থাকলে প্লাসই হবে, মাইনাস থাকলে মাইনাসই হবে, জাস্ট মানটা উল্টা দিলেই হবে। আর একটা সব প্রশ্ন আছে, হ্যাঁ বলো, প্রশ্ন কি? বিপ্রতীপ আর বিপরীত কি এক সেম জিনিস? না না না, বিপ্রতীপ আর ব্যতিহার সেম, বিপ্রতীপ আর বিপরীত আলাদা। বিপরীত মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর বিপ্রতীপ মানে উল্টা। এই যে আর কি, এরকম, বুঝছো? হ্যাঁ বুঝছি। বিপরীত মানে পুরোটাই বিপরীত, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর বিপ্রতীপ, বিপ্রতীপ উচ্চারণটা কিন্তু দেখবা, বিপ্রতীপ, তখন এটা। এবার বলো সাদিদ, কোনো প্রশ্ন আছে কিনা? এবার বুঝছো কিনা? জি স্যার। ওকে, এটা জাস্ট মনে রাখবা যে মানটা উল্টা যাবে, আর কিছু হবে না, সব সেম থাকবে, জাস্ট মান উল্টা যাবে, এইটাই আর কি। তো বাচ্চারা মোটামুটি ভেক্টরে আমরা সবই পড়ে ফেলছি, সব না, আমরা আজকের এই মুহূর্তে ভেক্টর অধ্যায়ের সবচাইতে মারাত্মক এবং ভেক্টর অধ্যায়ের বলতে গেলে তোমার যে কোনো জায়গায় তুমি ভেক্টর পড়ো, তুমি কোচিংয়ে পড়ো, প্রাইভেটে পড়ো, বা বাংলাদেশের যে কোনো শ্রেষ্ঠ শিক্ষকের কাছেই পড়ো, যে ভালো শিখায় ভেক্টর, সবার কাছেই এই টপিকটাই সবচাইতে ইম্পর্টেন্ট, বা সবাই তোমাকে বলবে এই টপিকটা অনেকটা মারাত্মক টপিক, এই টপিকে যদি ভালো করে একবার শিখতে পারো তোমার কাছে ভেক্টর পানি ভাত ইনশাল্লাহ। সত্যি কথা, ভেক্টরের একবারে মূল মন্ত্র, মূল রহস্য আমার এই জায়গার মধ্যে, যেটা আমি তোমাদের এখন শিখাবো, যেটাকে বলা হয় সামান্তরিক সূত্র। ভেক্টর পড়তে গেলে এই সামান্তরিক সূত্রটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তুমি ভেক্টরের যত অঙ্ক করবা, এই সামান্তরিক সূত্র কোনো না কোনো জায়গায় অবশ্যই কাজে লাগবে। এই সামান্তরিক সূত্র কাজে লাগবে না এমন কোনো অঙ্ক ভেক্টরে নাই। আমি কি কথা বুঝাতে পারছি? মন থাকবে? হ্যাঁ বুঝছি। তো এখন কথা হচ্ছে, একটা টপিকের শুরুতেই এত তামান্না টু জয়েন করছো, থ্যাংক ইউ তামান্না টু। এটা আমাকে জানাতো, তোমার কি দেখতে শুনতে সমস্যা হচ্ছে কোনো? তার একটু প্রবলেম হয়েছিল এই যে। আচ্ছা দেখো, তো বলি, একটা টপিক শুরু করার আগে থাকতে তোমাদেরকে এত প্রেশার দিয়ে এতবার বোঝাচ্ছি কেন? কারণ এটা গুরুত্ব অনেক বেশি, এই জন্য। এখন সামান্তরিক সূত্র তোমাদেরকে আমি বুঝাবো, কথার মধ্যে কাজ আছে। একটা বাংলা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে এরকম, বৃক্ষ তোমার নাম কি? পরবর্তী লাইনটা কি হবে বলো তো? ফলে পরিচয়। এক্সিলেন্ট, ফলে পরিচয়। এই তো তোমাদের মাথায় সবকিছুই আছে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। সূত্র তোমার নাম কি? সূত্র তোমার নাম কি? কাজে পরিচয়। গুড। এখানে নামটা কি দেখো, কিসের সূত্র? সামান্তরিক সূত্র। তাহলে দেখো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যেমন হ্যাঁ
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় যেমন। তো সামান্তরিক সূত্রের বিষয়টা কিন্তু সামান্তরিকের মতোই হবে, অর্থাৎ আমাদের নামের মধ্যেই তার পরিচয় বহন করবে। কথা কি বুঝছো? নামের মধ্যে কি করবে, তার পরিচয় বহন করবে। তার মানে সামান্তরিক সূত্রে অবশ্যই একটা সামান্তরিক থাকবে। এই হচ্ছে এই স্পেশাল টপিকের ম্যাজিক। সামান্তরিক সূত্রে একটা অবশ্যই কি থাকবে, সামান্তরিক থাকবে। দেখো তো এখানে কি সামান্তরিক দেখা যায় কিনা, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের ভেক্টরে একবারে স্পেশাল চমৎকার টপিক, যে টপিক থেকে মূলত আমাদের কলেজে, প্রাইভেটে, কোচিংয়ে, যে কোনো জায়গাতেই অনেক জোর দিয়ে পড়ানো হয়। এটা যদি একবার ভালো করে বুঝতে পারো, তোমার ফিজিক্সের ভেক্টর মোটামুটি পানিপাত হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এই টপিকটা বুঝতে অনেকটা মনোযোগ দিয়ে, অনেকটা গবেষণা করে, কয়েকদিন লাগায় বুঝতে হবে তোমাকে। যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ ভালো, যত তাড়াতাড়ি বুঝবা। আর যদি সময় লাগে, সময় নিয়ে বুঝবা, তারপর তোমাকে বুঝতে হবে, শিখতে হবে। আদারওয়াইজ এই টপিক না শিখলে তুমি ভেক্টর পড়ে মজাই পাবে না। সত্যি কথা, এই টপিক না শিখলে ভালো করে ভেক্টর পড়ে কোনো মজাই পাবে না তুমি। তা আমি আস্তে আস্তে তোমাদের শেখাচ্ছি, একটু খেয়াল করবা। তো এই সামান্তরিক সূত্র আমরা ঠিক তখনই অ্যাপ্লাই করব যখনই আমাদের এই দুইটা কথা মেনটেন হবে। কথা দুইটা হচ্ছে এই যে, সামান্তরিক সূত্র ঠিক তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন তোমার এই কথাগুলো সত্যি হবে। প্রথম কথা হচ্ছে একই সময়, একটু দাঁড়াও দেখিনি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি একই সময়, দ্বিতীয় কথা হচ্ছে একই বিন্দু। এই দুইটা কথা যদি তুমি বুঝতে পারো, বা এই দুইটা কথা যদি কোনো উদ্দীপক মেনটেন করে, তখনই সেখানে সামান্তরিক সূত্র হবে। আমি আবারও বলতেছি, জাস্ট মুখস্থ করো। সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে একই সময় হতে হবে, একই বিন্দু হতে হবে, তাহলেই সামান্তরিক সূত্র ওই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো আমরা। একই সময়, একই বিন্দু, অর্থাৎ আমাদের কাছে কমপক্ষে দুইটা বস্তু দেওয়া থাকবে, কমপক্ষে। এই বস্তু দুইটা একই সময় কাজ করতে হবে এবং একই বিন্দুতে কাজ করতে হবে। এটা হয়তো বা এখন বুঝতে সমস্যা হচ্ছে, তারপরে তোমরা এই ফর্মুলা দুইটা মনে রাখবা, তাহলেই হবে। বাকিটা আমি তোমাদের চিত্র দিয়ে বুঝাবো, তাহলেই বুঝবা। আমি আবার বললাম, সামান্তরিক সূত্র ঠিক তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন একই সময় এবং একই বিন্দুতে বস্তুগুলো পরস্পর ক্রিয়া করবে বা বস্তুগুলো পরস্পর কাজ করবে, তখনই আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে পারবো। জাস্ট মনে রাখবা, একই সময় হতে হবে আর একই বিন্দুতে কাজ করতে হবে, তাহলেই হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? একটু আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। মানে প্রাথমিকভাবে কিছুই বোঝার প্রয়োজন নাই, জাস্ট বাংলা দুইটা কথা মনে রাখবা, একই সময় থাকতে হবে, একই বিন্দু থাকতে হবে, তাহলেই হবে। যদি এই কথাগুলো ক্লিয়ার হয়ে যায়, চলো আমরা এখন চিত্রটার দিকে খেয়াল করি, মনোযোগ দিই। এখন এই চিত্রটার দিকে তাকাইলে তুমি কি দেখতে পাচ্ছ? বলবা স্যার অনেক কিছু দেখা যাচ্ছে, লাল কালি, কালো কালি, ডিজাইন, তারপরে অনেকগুলো কোন দেখা যাচ্ছে, এগুলোই তো আসলে, এগুলো এর মধ্যেই আসল রহস্য লুকায়িত। আমি তোমাদেরকে একটু বিষয়টা বুঝায় বলি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা রেখা লেখা আছে, রেখাটা হচ্ছে ওপি রেখা, যেটাকে আমরা বলি পি ভেক্টর। তো ওপি রেখাটাকে ওপি ভেক্টরও বলা যায় বা পি ভেক্টরও বলা যায়। তো আমি এটাকে এভাবে তোমাদের প্রকাশ করি, তাহলে সহজে বুঝবা। মনে করো একটা বিন্দু আছে, বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। এখন এই ও বিন্দু থেকে দুইটা ভেক্টর কাজ করবে। একটা হচ্ছে এই ডান দিকে, যার নাম পি ভেক্টর, আরেকটা হচ্ছে এই বিন্দু থেকেই শুরু হবে, যাত্রা করবে, এটা হচ্ছে এই দিকে কিউ ভেক্টর। তো এইটা যে আমার পি ভেক্টর কেমনে বুঝলাম? কারণ এটা শুরু বিন্দু আছে একটা, শেষ বিন্দু আছে একটা, আর শেষ বিন্দুতে একটা তীর চিহ্ন আছে। এই জন্য এই নিচের লাইনটার নাম একটা ভেক্টর রাশি, যেটাকে আমরা পি ভেক্টর ধরছি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। সবাই কথা বলো, সবাই। হ্যাঁ, বুঝতে পারছি। একই রকম ভাবে এটাও একটা ভেক্টর রাশি। কেমনে বুঝলাম? কারণ এখানে শুরু হয়েছে এই বিন্দুতে,
শেষ হয়েছে এখানে, আর যেখানে শেষ হয়েছে সেখানে একটা তীর চিহ্ন আছে, তার মানে এটা একটা ভেক্টর রাশি, আর এটাকে আমরা নাম দিলাম কিউ ভেক্টর রাশি। একটা হচ্ছে পি ভেক্টর রাশি, আর এটা হচ্ছে কিউ ভেক্টর রাশি। এই দুইটা কথা প্রাথমিকভাবে বুঝতে পারলা কিন্তু তোমাকে জানো, সবাই একটু কথা বলো, ক্লাসে যারা উপস্থিত আছো মাশাআল্লাহ অনেক ইম্পর্টেন্ট ক্লাস, মনোযোগ আছে। স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন তোমাদেরকে আমি একটু বুঝায় বলি বা তোমরা আমাকে একটু উত্তর দিও, এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে কোন ভেক্টরটা দেখতে একটু বড় লাগে, বড় বড় লাগে বলো তো? পি। পি। এক্সিলেন্ট, পি একটু বড় দেখতে দেখা যাচ্ছে, আর কিউ হচ্ছে কি একটু ছোট। এই তো তোমরা মাশাআল্লাহ বুঝতেছো, তোমাদের ক্লাসে মনোযোগ আছে। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এই পি স্যার কথা ভেক্টর, আসতেছে না। আরে কথা আসতেছে না? আচ্ছা রাইসা একটু কষ্ট করো, আমার লিঙ্কটা 5 মিনিট পর কেটে যাবে অটোমেটিকলি, আমি আবার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, আবার আসবো। হ্যাঁ, তো যেটা বলতেছি, রাইসা তুমি এখন শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে? স্যার একটু সমস্যা হচ্ছে, কম কম শোনা যায়। কম কম শুনতে পাচ্ছ? আচ্ছা তুমি এটা কাজ করো, ইয়ারফোন লাগিয়ে ক্লাস করতে পারো, তাইলে তোমার আমার কথাগুলো শুনতে পারবা ভালো। আমি জোরেই কথা বলতেছি, এর বেশি জোরে কথা বললে আমার গলা ফেটে যাবে, বুঝছো তো? না স্যার নেট সমস্যা, তার জন্য আটকে আটকে আসে। আচ্ছা বুঝছি, একটু কষ্ট করতেছো, হ্যাঁ থ্যাংক ইউ, আমি জানি কষ্ট করে ক্লাস করতেছো, খুশি হলাম, একটু কষ্ট করা, একটু ক্লাস রেকর্ড চলতেছে, যদি অনেক বেশি সমস্যা হয় পরবর্তীতে কষ্ট করে রেকর্ড একটু রিপিট দেখে নিও, তাহলেই হবে। আপাতত দেখো, এখন তোমাদের কাছে প্রশ্ন করি বাচ্চারা, এই বলো তো বাচ্চারা, পি ভেক্টর আর কিউ ভেক্টর একই বিন্দু থেকে কি যাত্রা করছে? দেখো তো, পি হ্যাঁ, একই বিন্দু, একই বিন্দু থেকে। পি ভেক্টর যেইখান থেকে যাত্রা শুরু করছে, মানে যেইখান থেকে সে স্টার্ট হয়েছে, যেইখান থেকে, কিউ ভেক্টর তো ওই জায়গা থেকে যাত্রা শুরু করছে, তবে দিকটা সেম না। পি তো হচ্ছে ডান দিকে যায়, আর কিউ তো যায় উপরের দিকে। আমার প্রশ্ন ছিল কি, খেয়াল রাখবা, তামান্না 1, প্রশ্ন ছিল পি ভেক্টর আর কিউ ভেক্টর কি একই বিন্দু থেকে কি যাত্রা করছে কিনা, এটাই প্রশ্ন ছিল। প্রশ্ন বুঝতে পারছো? জি স্যার একই বিন্দু থেকে। হ্যাঁ এই যে একই বিন্দু থেকে। এই যে একই বিন্দু থেকে যাত্রা করছে, তার মানে কি আমাদের পয়েন্ট মিলছে না? ওই যে মিলছে, কিন্তু একই বিন্দু মিলছে, বুঝছো এবার? তো এটাই আর কি, তো একই বিন্দু থেকে যাত্রা করছে পি ভেক্টর ডান দিকে, কিউ ভেক্টর উপরের দিকে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার মূল বিষয়, যে দুইটা ভেক্টর রাশি আছে, তারা দুই দিকে কাজ করছে, একটা উপরে একটা নিচে, সমস্যা নাই, কিন্তু একই বিন্দু থেকে তো যাত্রা করছে। তো এই একই বিন্দু থেকে যাত্রা করলেই সে জায়গায় কোন সূত্র ইউজ করতে পারবো আমরা? সামান্তরিক সূত্র। সামান্তরিকের সূত্র। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে স্যার, এই যে ডান দিকে পি ভেক্টর কাজ করলো, উপরের দিকে কিউ ভেক্টর কাজ করলো, তাহলে এইখানে এদের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে না? এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে না, কালো করে যে আমি কোণটা আঁকলাম, পি আর কিউ এর মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে না? হ্যাঁ সবাই কি বুঝতেছো? এই যে একটা কোণ তৈরি হয়েছে না? জি স্যার। তো এই কোণটাকে আমরা একটা নাম দিলাম, এই কোণের নাম দিলাম আলফা। আলফা, আলফা, খেয়াল রাখবা। একই বিন্দুতে দুইটা ভেক্টর রাশি যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করে, সেই অ্যাঙ্গেলটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। অ্যাঙ্গেল মানে কোণ, আমরা বললাম একই বিন্দুতে দুইটা ভেক্টর রাশি যদি নির্দিষ্ট মানে অ্যাঙ্গেলে কাজ করে, সেই অ্যাঙ্গেলটাকে আলফা বলে, বা কোণটাকে কি বলে? আলফা বলে। এই আলফার মানটা হইতে পারে তোমার 90-এর চেয়ে কম হবে এই জায়গার মধ্যে, কারণ কি এই কোণটাকে 90 ডিগ্রির মতো দেখা যাচ্ছে, এই কোণটা কি 90 ডিগ্রি? 90 ডিগ্রি হইলে আরেকটু বড় হইতো, তা 90-এর চেয়ে কম, তো এটা হইতে পারে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি হইতে পারে, মানে যে কোনো একটা কোণের মান থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম একই বিন্দু থেকে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা নিচে একটা উপরে, আর অবশ্যই এদের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটা হইতে পারে যে কোনো একটা কোণ, সেই কোণটা 10 ডিগ্রিও হইতে পারে, 20 ডিগ্রিও হইতে পারে, 30 হইতে পারে, এই কোণের মানটা দেওয়া থাকবে প্রশ্নে, কিন্তু এখানে তো দেওয়া নাই, এখানে আমরা ধরছি সেটা হচ্ছে আলফা। এই আলফা মানে হচ্ছে
পি ভেক্টর আর কিউ ভেক্টরের মাঝখানে যে কোণ তৈরি হয়েছে সেই কোণের পরিচয়। আমার কথা কি বুঝতে পারছো এবার? জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আর মাত্র 1 মিনিট সময় আছে, তারপর লিঙ্কে যাবে, আমি আবার লিঙ্ক দিব, তাড়াতাড়ি চলে আসবা। হ্যাঁ, ক্লাস করতেছো মাশাআল্লাহ 7 জন, অনেক খুশি হলাম। 7 জনে ক্লাস করার চেষ্টা করতেছো, নেট সমস্যার কারণেও ক্লাস করতেছো। থ্যাংক ইউ এত মানে কষ্ট করার জন্য, ক্লাস করার। তো আমরা এখন শুরু করি পরবর্তী অংশ। লিঙ্ক কেটে গেলে আমি লিঙ্ক দিব, একটু পরে চলে আসবা। তো এখন আমরা এই দুইটা কথা বুঝতে পারলাম। এখন অনেকে বলবা স্যার আপনি তো বলছেন একই বিন্দুতে কাজ করছে, কিন্তু একই সময় তো আমি দেখতে পাচ্ছি না। আসলে এই একই সময় কথাটা উদ্দীপকে বলে দিবে সবসময়। এখানে তো আসলে তুমি বুঝতেছো না যে এটা একই সময় হয়েছে কিনা। যেই সময় পি যাত্রা করছে ডান দিকে, ঠিক সেই সময় কিউ কি যাত্রা করছিল, এটা কি তুমি দেখতে পারতেছো? এটা তো একটা স্থির চিত্র, এটা তো আসলে দৌড়াদৌড়ি করতেছে না। দৌড়াদৌড়ি করলে না বুঝতাম যে হ্যাঁ পি শুরু হয়েছে 10টা বাজে, কিউ গেছে 11টা বাজে। এ তো দৌড়াদৌড়ি করতেছে না, স্থির হয়ে আছে। তো এটা কেমনে বুঝবা? একই সময় উদ্দীপকে লেখা থাকবে একই সময়ে দুইটা বস্তু 30 ডিগ্রি কোণে যাত্রা করে একই বিন্দু থেকে, এরকমভাবে বলা থাকবে। তখনই বুঝবা হ্যাঁ একই সময় লেখা আছে, একই বিন্দু, তার মানে সামান্তরিক সূত্র হবে। বুঝতে পারছো কথা? যা বলছি মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখনো আমরা কিন্তু মেইন অংশ নিয়ে আলোচনা করি নাই। জাস্ট আমি তোমাদের চিত্রে পরিচয় দিচ্ছি, মেইন অংশ আমাদের পরে আছে। তো একটা কাজ করি, ক্লাসটার আমরা রেকর্ডটা এখানে সেভ করি। ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, লিঙ্ক কেটে যাচ্ছে। 2-3 মিনিট পর নতুন লিঙ্ক দিচ্ছি, তাড়াতাড়ি আসবা। 2-3 মিনিট সময় লাগবে, কারণ রেকর্ডটা সেভ হবে তো, এই জন্য। আসসালামু আলাইকুম। আমাদের এই স্পেশাল চমৎকার জঘন্য রকম মারাত্মক টপিক নিয়ে আমরা যেখানে আলোচনা করতেছিলাম, এর পরবর্তী অংশ নিয়ে এটা আলোচনা শুরু করি। তো আমরা তো মোটামুটি আলোচনা করছি এতটুকু যে একই বিন্দুতে দুই দিকে দুইটা ভেক্টর কাজ করবে এবং এদের মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরলাম, এতটুকু বুঝলাম। এবং এখন আমরা মূল আলোচনায় আসব। মূল আলোচনা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রটার মেইন কারণটা কি, মানে সামান্তরিক সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কি বের করবো এটা অ্যাপ্লাই করে। আমরা আসলে বের করব যোগফল। কিসের যোগফল? যেই দুইটা ভেক্টর রাশি নিয়ে আমরা কাজ করতেছি এদের যোগফল বের করব। আমি আবার বললাম, সামান্তরিক সূত্র দিয়ে সবসময় ভেক্টরের যোগফল নির্ণয় করতে হয়। ভেক্টর রাশির, হ্যাঁ অবশ্যই গ্রুপে দিয়ে দিব, ক্লাস শেষ করি। দেখো, তো যেটা বলতেছিলাম, সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা কি করব? আমরা সবসময় ভেক্টরের যোগফল নির্ণয় করব। যোগফল খেয়াল রাখবা। তো আমাদের যেহেতু এখানে দুইটা ভেক্টর রাশি আছে, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টরকে বলা হয় আসল ভেক্টর। আসল ভেক্টর বা মূল ভেক্টর, অনেকে এটা আসল ভেক্টরও বলে, অনেকে এটা মূল ভেক্টর নামেও ডাকে। তো আমাদের এই রকম আসল ভেক্টরগুলো যদি নির্দিষ্ট বিন্দুতে কাজ করে এবং নির্দিষ্ট কোণে কাজ করে, তখন এদের যোগফল বের করতে হয়। এটা হচ্ছে পরীক্ষায় আসে যে দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, ভেক্টর রাশির মানও দেওয়া থাকবে পরীক্ষায়। ভেক্টর রাশির মানও দেওয়া আছে এবং ভেক্টর রাশি কত ডিগ্রি কোণে কাজ করতেছে এটাও দেওয়া থাকবে। জাস্ট বলবে যে এই দুইটা ভেক্টর রাশির যোগফল নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন, পরীক্ষা আসবে এই দুইটা ভেক্টর রাশির যোগফল কত নির্ণয় করো। আর এটার জন্যই আমরা আজকে শিখতেছি সামান্তরিক সূত্র। আমার কথা কি বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, আয়েশা, তামান্না, কথা বলো, বুঝতে পারতেছো? তামান্না ওয়ান। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তাহলে স্যার আমরা যোগফল নির্ণয় করব, ঠিক আছে। তো যোগফল নির্ণয় করা কি কোনো সূত্রমূত্র আসেনি? হ্যাঁ অবশ্যই সূত্র আছে, সূত্র ছাড়া তো হবে না, সূত্র অবশ্যই আছে। তো আসলে যোগফল একটু আমরা বোঝার চেষ্টা করি, যোগফলটা আসলে কীভাবে কাজ করে। সবসময় মনে রাখবা, আমাদের এই যে দুইটা ভেক্টর আছে না, পি ভেক্টর আর কিউ ভেক্টর, মাঝখানে এই যে ও আছে না, তো এই মাঝখান থেকেই সবসময় আমাদের যোগফল বের হবে অলওয়েজ। পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে যোগফল পাওয়া যাবে, সেই যোগফল কোথায় কাজ করবে? সব সময় এই পি ভেক্টর কিউ ভেক্টরের মাঝামাঝি কাজ করবে। এই জন্য আমরা একটা লাল কালি দিয়ে মাঝখানে একটা দাগ দিয়েছি, যেটাকে আমরা যোগফল নির্ণয় করার একটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। আমি আবার বলতেছি, এখানে মোট 3টা ভেক্টর দেখা যায়। একটা
পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, আর একটা হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরটা কেমনে তৈরি হইল? এই আর ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের যোগফল ভেক্টর। অর্থাৎ পি ভেক্টর কিউ ভেক্টর যোগ করলে যে ভেক্টর রাশি পাওয়া যাবে সেটাও একটা ভেক্টর রাশি, পি প্লাস কিউ, সেটা হবে নতুন ভেক্টর রাশি। তো সেই ভেক্টর রাশিকে আমরা নতুন একটা নামে ডাকবো, সেটা হচ্ছে আর ভেক্টর। আর সেই আর ভেক্টরটা সবসময় পি আর কিউর মাঝখান দিয়ে কাজ করবে। আর এই জন্য আমরা ঠিক মাঝামাঝি একটা দাগ দিলাম, আর এটাই হচ্ছে আমার পি আর কিউ ভেক্টরের যোগফল ভেক্টরের পরিচয়, আর ভেক্টর। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। সবাই কথা বলো, বাকিরা রেসপন্স করো, সবাইকে বুঝতে হবে। তামান্না 1, তারপর হচ্ছে গিয়ে আয়শা, বুঝতে পারছো? স্যার। আচ্ছা, একটু কষ্ট হচ্ছে জানি। তামান্না 1 কথা বলো তো, একটু বুঝতে পারলা কিনা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, রেসপন্স করতে হবে প্রতিটি স্টেপে। এখন কথা হচ্ছে স্যার আপনি তো মাঝখান দিয়ে আঁকলেন, আমরা বুঝলাম যে সব সময় মাঝখানেই যোগফল থাকে, পি ভেক্টর কিউ ভেক্টরের মাঝামাঝিতেই যোগফল পাওয়া যায়। তো এই যোগফল ভেক্টর দিয়া কি লাভ? আসলে যোগফল ভেক্টরটাই হচ্ছে উত্তর, আমাদের যোগফল ভেক্টরটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এটা মান বের করবো কিভাবে? এটা মান বের করার সিস্টেম আছে, আমি বলতেছি। এখন একটা ম্যাজিক দেখো। ম্যাজিকটা হচ্ছে, তুমি এই যে ভেক্টরটা আছে না আমাদের পি ভেক্টর, পি ভেক্টরের সমান্তরালে ডট 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 দিয়ে এরকম একটা দাগ দাও। অর্থাৎ পি ভেক্টরের সমান্তরাল আমি উপরে একটা দাগ দিলাম এরকম ডট 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 এর মতো। এটা দেখতে এই ওপি এর মতোই, ওপি যেরকম আর আমাদের এই ভেক্টরটাও এরকমই, মানে এখানে একটা দাগ দিলাম আর কি, যে ওপির সমান কইরা এরকম একটা দাগ দিলাম। কথা বুঝছো? একটু রেসপন্স করো। জি স্যার। জি স্যার। রাইসা জয়েন করছো, থ্যাংক ইউ। আবার ও কিউ ভেক্টরের মতো কইরা আবার এই দিকে সমান্তরালে এদিকে দাগ দাও, ওপি এর সাইজের মতো হবে এটা, ওপি এর সাইজের মতো হবে এটা, আর ও কিউর সাইজের মতো হবে এইটা। এখন দেখো, যখন তুমি ডট ডট দিয়ে মিলাইছো না রেখাগুলোকে, আবার এই মাঝখানে যোগফলটাকে ডট ডট দিয়ে মিলাও, তাহলেই পরিপূর্ণভাবে কিন্তু এটা একটা সামান্তরিক হয়ে গেল। দেখো তো মিলছে না? সামান্তরিকটা হয়েছে না আমাদের পরিপূর্ণভাবে? জি স্যার। এই জন্য এই চিত্রটার নাম সামান্তরিক সূত্র। কারণ কি, এখানে একটা সামান্তরিক মেনটেন হয় বা সামান্তরিক তৈরি হয়। যদিও এটা আমাদের ভেক্টরের যোগফল নির্ণয়ের একটা সূত্র, তারপর এটা কি হয়, সামান্তরিক তৈরি হয়। কারণ আমাদের সামান্তরিকের শেপ পাওয়া যায় এখানে, এই জন্য এই টপিকের নাম সামান্তরিক সূত্রের টপিক। তামান্না 1, রাইসা, আয়শা, বুঝতে পারছো? একটু কথা বলো। স্যার। জি স্যার Okay. বুঝতে পারছি। হ্যাঁ সাদিক, একটা প্রশ্ন ছিল, বলো, স্যার। প্রশ্ন বলো। মূলবিন্দু থেকে তো স্যার দুইটা রেখা গেছে, যদি স্যার কিউ ভেক্টরটা স্যার বাঁকা না চলে যায় তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন তো স্যার একই বিন্দু থেকে যায় তো। ভেরি গুড, হ্যাঁ ভালো প্রশ্ন করছো। যদি আমার কিউ বিন্দু বাঁকা না যে সোজা যাইতো 90 ডিগ্রি, তাও কিন্তু একই বিন্দু থেকে যাইতো। আর লব্ধি, আসলে লব্ধি কথাটা এখন বলতেছি। আচ্ছা, যোগফল আর কি, যোগফলটাও মাঝখান দিয়ে যেত, সবসময় মাঝখান দিয়ে যাবে, আর এই বিন্দু থেকেই সবসময় যাবে। যেই বিন্দু থেকে দুইটা ভেক্টর কাজ করবে সেইখান থেকেই লব্ধিটাও কাজ করবে বা যোগফলটাও কাজ করবে। কথা বুঝছো? জি স্যার। তো আমি আসলে কথায় স্যার সামান্তরিক হবে না। বুঝি নাই কোনটা বললাম স্যার 90 ডিগ্রি হলে তাহলে সামান্তরিক হবে। হ্যাঁ, তখন সামান্তরিক হবে না। ভালো প্রশ্ন। 90 ডিগ্রি হলে তখন সামান্তরিক হবে না, কিন্তু এই ক্ষেত্রে এটা সামান্তরিক হবে। কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলেও সেটা আমাদের সামান্তরিক সূত্রের মতোই কাজ করবে বা সামান্তরিকের বেস হবে ফিজিক্স। বুঝছো? মানে সামান্তরিক সূত্র শেখার ফলে যত অ্যাঙ্গেলে কাজ করুক সবগুলোই কি সামান্তরিক অ্যাঙ্গেলের মধ্যেই, মানে সামান্তরিক বেসে আমরা কি করতে পারবো, সূত্র এনে ম্যাথ করতে পারবো। তো আমি আসলে কথা ভুলে গেছি তোমাদের কথাটা বলতে। সেটা হচ্ছে গিয়ে, আমরা যে বললাম না যে দুইটা ভেক্টরকে যোগ করার জন্য
এই যোগফল ভেক্টর আর ভেক্টর দিলাম, আসলে যোগফল বলে না পরীক্ষাতে, পরীক্ষাতে বলে লব্ধি। লব্ধি মনে রাখবা, ফিজিক্সে দুইটা ভেক্টর রাশিকে যোগ করার নাম লব্ধির মান বের করা। আমি আবার বলতেছি, ফিজিক্সে দুইটা ভেক্টর অথবা 3-4 যাই হোক, ফিজিক্সে দুইটা ভেক্টরকে যোগ করার নাম লব্ধি বের করা। লব্ধি মানেই হচ্ছে যোগফল বের করা। অর্থাৎ আমি বলতে পারবো যে যোগফল এর অপর নামই হচ্ছে লব্ধি। তোমরা একটু নোট করবা খাতার মধ্যে যে যোগফলের অপর নাম লব্ধি। যোগফল ভেক্টর যেই কথা, লব্ধি ভেক্টর একই কথা। লব্ধির পরিচয়টা হচ্ছে যোগফল। ওয়ালাইকুম সালাম, ইমামউদ্দিন আনাস জয়েন করছো, থ্যাংক ইউ। সবাইকে বুঝছো কথাটা? যোগফল জিনিসটাই আসলে লব্ধি। মন থাকবে সবার কথাটা? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। তো এটা আর কি মনে রাখবা যে আমরা তো যোগফল দেয়া বুঝছি, কিন্তু পরীক্ষাতে যোগফল থাকবে না, থাকবে লব্ধি। বলবে যে পি ভেক্টর কিউ ভেক্টর কাজ করে এত ডিগ্রি কোণে, এদের লব্ধি ভেক্টর বের করো। লব্ধি ভেক্টর মানে হচ্ছে যোগফল ভেক্টর, শেষ। আচ্ছা, এবার দেখো আরেকটা বিষয় কিন্তু বাকি আছে। আরেকটা বিষয় কি বলতো? আরেকটা টার্ম বলি নেই আমরা, বলতো কোন টার্মটা নিয়ে এখন আলোচনা করা হয় নাই? বলতে পারবা? এক্সিলেন্ট। এই যে থিটা নিয়ে আলোচনা করিনি, এই কোণটা নিয়ে আলোচনা করা হয়নি। আমরা কিন্তু এই যে আলফা কোণ নিয়ে আলোচনা করছি। আলফা কোণ মানে কি? মূল ভেক্টর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, কত ডিগ্রি কোণে এটা কাজ করবে। কিন্তু এই যে কোণ থিটা, এটা নিয়ে আলোচনা এখনো করি না, এখন তোমাদেরকে আমি আলোচনা করতেছি। আমাদের যখন দুইটা ভেক্টর রাশির লব্ধি ভেক্টর তৈরি হবে, সবসময় সেই লব্ধি ভেক্টরটাও যেহেতু ভেক্টর রাশি, এরও একটা নির্দিষ্ট কি থাকবে? দিক থাকবে। আর এই লব্ধি ভেক্টর এর দিক বের করার জন্যই আমরা এই কোণের পরিচয় শিখে থাকি। আমি আবার বলতেছি, লব্ধি ভেক্টরও একটা ভেক্টর রাশি, এটারও একটা দিক বের করতে হয়। লব্ধি কত ডিগ্রি কোণে কাজ করতেছে এটাও বের করতে হয়। পরীক্ষাতে আসলে কি আসে? পরীক্ষায় আসে লব্ধির মান আর লব্ধির দিক। লব্ধির মান কতটুকু আর লব্ধি কত ডিগ্রি কোণে কাজ করবে, সেই কোণের মানটাও বের করতে হয়। আমি আবারও বলতেছি, পরীক্ষায় এই দুইটা প্রশ্নই আসে। দুইটা আসল ভেক্টর কাজ করতেছে, পি ভেক্টর কিউ ভেক্টর। পি এর মানও দেওয়া থাকবে, কিউর মানও দেওয়া থাকবে। সাপোজ এটার মান 10, এটার মান 20, এবং পি আর কিউ ভেক্টর যে মধ্যবর্তী একটা কোণে কাজ করবে সেই কোণও দেওয়া থাকবে, সাপোজ 60 ডিগ্রি। প্রশ্নে চাইবে এই পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী যে লব্ধি, সেই লব্ধি ভেক্টরের মান কত আর লব্ধি ভেক্টরের দিক কত। অর্থাৎ লব্ধি ভেক্টর আর এর মান বের করো, লব্ধি ভেক্টর যে কোণ তৈরি করে সেটা, সেই কোণের মান বের করো। এটাই পরীক্ষা আসবে, এটাই পরীক্ষা চায়। কলেজের পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো, এটাই আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই আমাদের চাওয়া থাকে, লব্ধির মান বের করো, লব্ধির দিক বের করো। সবাইকে প্রশ্ন বুঝতে পারছো? কিরকম প্রশ্ন আসতে পারে? তো এই জন্যই আমরা শিখতেছি লব্ধি আর এর পরিচয় আর কোণের পরিচয়। তামান্না 1, আয়েশা একটু কথা বইলো, রাইসাও কথা বইলো। তোমরা কি বুঝতেছো? ওই তোমাকে জানাইও। স্যার, বুঝতেছি। ওকে, এবার কথা হচ্ছে, স্যার আমরা তো অনেক বকবক কইরা এই জায়গার মধ্যেই আছি, এই পেজের এই জায়গা থেকে এক পৃষ্ঠা সরতে পারলাম না। আসলে এটা খুবই মারাত্মক একটা বিষয়, বুঝছো? এই পেজের মাত্র অর্ধেকটা দেখলাম, আর নিচে আমাদের সূত্র আছে। তো এখন কথা হচ্ছে, স্যার আপনি যে এখানে এই যে মূল ভেক্টর বা আসল ভেক্টর দিলেন, আর এখানে যে লব্ধি ভেক্টর দিলেন, যোগফল দিলেন, এগুলো আসলে কি? আসলে আমি এগুলোতে বুঝাইছি আর কি, যে যেই ভেক্টরগুলো প্রশ্নে দেওয়া থাকে সেগুলোকে বলা হয় আসল ভেক্টর, আর যেই ভেক্টর নির্ণয় করতে হয় তাকে বলা হয় লব্ধি ভেক্টর। এই জন্য আর কি আসল ভেক্টর মূল ভেক্টর দিয়ে বোঝানো আর কি, আর লব্ধি ভেক্টর দিয়ে প্রকাশ করা আর কি। এই তো এখন কথা হচ্ছে, এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা তৈরি হয়েছে তো পি এর সাথে। এই কোণটা কি চাইলে কিউর সাথে তৈরি হতে পারতো না? অবশ্যই পারতো। তো এখন কথা হচ্ছে, আমরা তাহলে কোনটার সাপেক্ষে নির্ণয় করব? আমরা কি পি এর সাপেক্ষে কোণ নির্ণয় করব, লব্ধির কোণ, নাকি কিউর সাপেক্ষে কোণ নির্ণয় করব? এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে পি এর সাপেক্ষ কোণ বের করতে পারো, লব্ধি কত ডিগ্রি কোণে কাজ করবে, অথবা তুমি চাইলে কিউ সাপেক্ষ কোণ বের করতে পারো, লব্ধি কত ডিগ্রি কোণে কাজ করবে। দুইটাই সঠিক। আমার কথা কি বুঝতে পারছো সবাই? মন থাকবে?
জি স্যার। আচ্ছা, এখন জি স্যার। এখন আমরা সবসময় পরীক্ষাতে যেটা করি সহজে বোঝার জন্য সবসময় আমরা এই নিচেরটার সাথেই কোণ বের করি, সহজে বের করার জন্য আর কি, উপরের সাথে যাই না, গ্যাঞ্জাম লাগে আর কি। তো এখন কথা হচ্ছে স্যার অনেক কিছুতে পড়ছেন, আমাদের ক্লাস কি এখানে শেষ? আসলে না, ক্লাসের মূল আকর্ষণ তো হচ্ছে সূত্র। আমরা তো এগুলো জাস্ট চিত্রের বর্ণনা দেখলাম যে এটা এটা এরকম, এটা ওইরকম হয়, এটা এরকম, এটার নাম এটা, এটার নাম এটা, এটা হচ্ছে চিত্রের পরিচয়। এখন হচ্ছে আসল খেলা। আসল খেলা মানে সূত্র। যেই সূত্রটা জানতে পারলে আমরা খুব সহজেই একাধিক ভেক্টরের যোগফল বের করতে পারবো। কীভাবে দুইটা ভেক্টর থাকলে যোগ করতে হয়, কোন সূত্র অ্যাপ্লাই করলে যোগটা করা যায়, সেটার মান বের করতে পারবো। এবং এই কোণের সূত্র দিয়েও বের করতে পারবো যে লব্ধির দিকটা আসলে কত হয়। তো চলো আমরা শুরু করি, সূত্র দুইটা পরিচয় দেখি। এই সূত্র দুইটা পরিচয় জানতে পারলেই আমাদের আজকে ক্লাস শেষ। এই এতক্ষণ লাগায়া যত বকবক করছি, এই বকবকের একটাই মাত্র উদ্দেশ্য ছিল এই দুইটা পরিচয়, লব্ধির যেই ডেফিনেশন সেটা আর যে কোণ এটা, আর এই ডেফিনেশনের যেই মান বের করব এটার সূত্র দেখব এখন, আর কোণ বের করব কোন সূত্র দেখব এখন, তাহলেই হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো যা বলছি? জি স্যার। তোমাদের ক্লাস করাচ্ছে, বাইরে কুকুর ডাকতেছে, ঝগড়া লাগছে আর কি। যাই হোক দেখো, তো হ্যাঁ, উত্তেজিত 27 ব্যাচ। শোনো, এখন বাজে রাত 10:39। হ্যাঁ, তোমরা কিন্তু এই প্রথম কিন্তু তোমরা এত লং টাইম ক্লাস করছো। আমার এখানে তোমরা কিন্তু ক্লাস মোটামুটি 10টা পর্যন্ত করো, প্রায় 15 বাজছে তোমরা ক্লাস করতেছো। আর আমি খুশি হলাম যে তোমরা এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে আসো। অনেকে এত ধৈর্য থাকেও না। যাই হোক, তো যেটা বললাম আর কি, খেয়াল রেখো কথাটা। তো এখন আমরা এই লব্ধি ভেক্টর আর মান বের করতে চাই, আর এই কোণ বের করতে চাই। তো চলো শুরু করি। আর এর মান বের করার সূত্র কি? একটা সূত্রের মাধ্যমেই তুমি সকল করতে পারবা লব্ধির মান ইনশাল্লাহ। তো এখন আমি দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের আমি একটু পরিচয় দেখাই, খুব ইম্পর্টেন্ট আলোচনা, যদিও এটা আমরা একটু আগে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আলফার পরিচয় হচ্ছে মূল ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণের মান। এই যে এই পি ভেক্টর আর কিউ ভেক্টর মধ্যবর্তী কোণের মান, এটা আমরা সবাই আগে থেকেই জানতাম। এরপর আমাদের এই থিটার পরিচয়টা আসলে কি? থিটার পরিচয় হচ্ছে লব্ধির কোণের মান, লব্ধি যত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে সেটা। তো এটা বলছে থিটার পরিচয় লব্ধির মধ্যবর্তী কোণের মান। এই দুটো বাংলা কথা বুঝছো না? আমার দুটোকে বুঝেছিলাম, বুঝছো এগুলা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার আমরা জল্পনা কল্পনা শেষ করে সর্বশেষ এই লব্ধির আর এর মানটা বের করব কোন সূত্র দিয়ে? এই হচ্ছে সে বিখ্যাত স্পেশাল সূত্র, চমৎকার সূত্র, যেই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো দুইটা ভেক্টর রাশির লব্ধি বের করতে পারি। আর এই সূত্রের সাহায্যে ম্যাক্সিমাম অঙ্ক করব ইনশাল্লাহ। আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক তার নাম নদী নৌকার অঙ্ক। সত্যি কথা বলতেছি, ভেক্টরের সর্বশেষ টপিক যার নাম নদী নৌকা। আজকে আমাদের ভেক্টরের যে সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাসে তোমাদের আমি ইম্পর্টেন্ট, মারাত্মক এবং সবচেয়ে চ্যালেঞ্জ যে টপিকটা পারলে আমরা মোটামুটি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এই সূত্রের প্রমাণ অবশ্যই আছে, বইতে দেওয়া আছে, এটা বই কিনে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ, অবশ্যই সূত্রের প্রমাণ আছে। তো যেটা বলতেছিলাম, আমার ভেক্টর অধ্যায় সবচেয়ে চ্যালেঞ্জিং যে টপিকটার জন্য বাচ্চারা, পোলাপাইনরা অনেকটাই মানে কান্নাকাটি করে, মানে কথার কথা বলতেছি, কান্নাকাটি বলতে মানে এটা দিতে চায় না পরীক্ষায়, নদী নৌকার অঙ্ক দিতেই চায় না। কেন? নদী নৌকার অঙ্ক প্রচুর প্যারা লাগে ওদের কাছে। আমি আমার সময় নদী নৌকার অঙ্ক কিছুই বুঝতাম না। আমরা যখন ইন্টারে ছিলাম, নদী নৌকার অঙ্ক আসলে কেমনে করে, কোন সূত্র দিয়ে করে, কিভাবে করে, কিছুই বুঝতাম না। কেন বুঝতাম না? আসলে এই যে লব্ধি বিষয়টা বুঝতাম না, বুঝছো, যেটা তোমাদের এখন পড়াচ্ছি। তো তোমরা যদি লব্ধির বিষয়টা ভালো করে বুঝো, এই নদী নৌকার অঙ্কে যা লব্ধিটা অনেক ভালো কাজে লাগবে। নদী নৌকার অঙ্কে এই লব্ধির ক্যালকুলেশন প্রচুর আছে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস তোমরা শিখতেছো লব্ধি বিষয়টা, আশা করি যদি ভালো করে বুঝতে পারো সম্পূর্ণ টপিক, আশা করি নদী নৌকার অঙ্কে ইনশাল্লাহ ভালো করে করতে পারবা, টেনশন নাই, সেখানে তোমার কোনো প্যারা খেতে হবে না ইনশাল্লাহ। তো এখন তোমাদের বলি, এই বিখ্যাত সেই সূত্রের সাহায্যেই লব্ধির মান বের করা যায়। সূত্র হচ্ছে লব্ধির মান বর্গক্ষর আর ইকুয়াল টু বর্গমূল সাইন। এই বর্গমূল সাইন দিতে হবে। বর্গমূল সাইন সবসময় মনে রাখবা, যেই ভেক্টরগুলো দেওয়া থাকবে, পি ভেক্টর, কিউ ভেক্টর, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা মুখস্থ করতে হবে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা আসলে একটা সূত্রের মতো হয়, যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রের মতো হয়, ঠিক আছে?
এটা এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a² প্লাস 2ab, এরপর হচ্ছে কিউ মানে বি স্কোয়ার। মানে আমাদের লব্ধির মান এখানে একটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো, এটা চাইলে এভাবে মনে রাখতে পারো, মনে রাখার টেকনিক। সবাই কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আয়েশা, তামান্না 1, রাইসা কথা বলো। এই সূত্রের সাহায্যেই আমার ম্যাথ করতে হবে। সবাইকে বুঝছো? স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে পি এর মান কত প্রশ্নে সবসময় দেওয়া থাকবে, কিউর মানও দেওয়া থাকবে, এই কোণের মানও দেওয়া থাকবে। তোমার কাজ কোনো কিছুই না, জাস্ট এই মানগুলো বসিয়ে দিবা, বড় করবা, যোগ করবা, কজ ফাংশন নিয়ে কাজ করবা, বর্গমূল করবা, উত্তর শেষ। এর চাইতে সহজ ম্যাথ ভেক্টরে হইতেই পারে না। কিন্তু এই সূত্র বুঝতে যা প্রচণ্ড প্যারা খাইতে হয়, যতক্ষণ আমি তোমাদের বকবক করে আসলাম এইটার মানে কি, ওটার মানে কি, এটা থাকলে কি, ওটা থাকলে কি, এটা কেমনি, এটা কেমনি, অনেক কিছু বুঝাইলাম জাস্ট এই একটা সূত্রের ডেফিনেশন বোঝানোর জন্য। আর এই সূত্রের প্রমাণটা তুমি বই থেকে পড়ে নেবা, বই আছে, বই কিনবা যখন, বই থেকে পড়লেই হবে। সূত্রের প্রমাণ করতে গেলে আমার 2 দিন লেগে যাবো গা, ঠিক আছে? সূত্রের প্রমাণ লাগবো না এখন, জাস্ট সূত্রটা বুঝাইলাম, এই সূত্র মুখস্থ করে ম্যাথ করে দিবা, তাইলেই হয়ে যাবে। তো একটু আমাকে জানাও, এতক্ষণ যে বকবক করে চিত্র দেখাইলাম আর সূত্র যে এই লম্বা বিদঘুটে একটা সূত্র, এইখানে কার কোনো প্রশ্ন আছে কিনা? স্যার অঙ্ক দেখি স্যার, শুধু লোক অঙ্কের মধ্যে চাবে লব্ধির মান বের করো আর লব্ধির দিক বের করো, লব্ধির মান বের করো আর লব্ধির দিক বের করো, এটাই চাই অঙ্কের মধ্যে। কথা বুঝছো? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আশা করি বুঝতে পারছো। মেয়েরা একটু রেসপন্স তো মানে কম করতেছো, জানি না হ্যাঁ কেমন। বুঝতে পারছি। আচ্ছা, তারপর চেষ্টা করবা রেসপন্স করার জন্য। আয়েশা, তুমি কিছু কি বুঝতেছো? আর তোমার তো একটু মাঝখানে জয়েন করছো তুমি, এই জন্য হয়তো সমস্যা হচ্ছে তোমার বুঝতে। আয়েশা একটু কথা বলো, তুমি কিছু বুঝতেছো? ওকে, থ্যাংক ইউ। তো চলো বাচ্চারা, আমাদের ক্লাস শেষ হয় নাই, আরও আছে। আমরা তো লব্ধির মান বের করছি, জাস্ট পি কিউ আর সে কোণের মান দিয়ে দিব, হয়ে যাবে। এখন লব্ধির দিক বের করতে হবে, তো দিক বের করার সূত্র অবশ্যই আছে। তো আমি যে টপিকটা পড়াইলাম না, এই টপিকটা পড়ায় তোমাদের ম্যাথ দিব, দেখি যে ম্যাথগুলো করতে পারো, তাহলে বুঝবো হ্যাঁ তোমরা আসলেই এটা বুঝছো। আর যদি ম্যাথ করতে না পাও তাহলে বুঝবো যে এতক্ষণ বকবক করছি, বৃথা গেল, কষ্ট বৃথা গেল আমার। তো এখন কথা হচ্ছে, আমরা তাহলে লব্ধির দিকটা বের করার সূত্র দেখি। লব্ধির দিক বের করার সূত্র হচ্ছে টেন থিটা, সবসময় মনে রাখবা টেন থিটা। এখানে হবে কজ, এখানে সবসময় কজ হবে, সূত্রের প্রমাণ থেকে আসছে, এটা কজ আসবে, সাইন হবে না, এখানে টেনও হবে না, এখানে সবসময় কজ হবে। লব্ধির মান বের করার জন্য সবসময় হবে কজ ফাংশন, আর লব্ধির দিক বের করার জন্য সবসময় হবে টেন ফাংশন। লব্ধির দিক বের করার জন্য সবসময় কি হবে? টেন ফাংশন। তো এখন আমরা চলো সেই সূত্র নিয়ে কাজ করি। তো লব্ধির দিক বের করার জন্য সূত্র হচ্ছে টেন থিটা, জাস্ট মুখস্থ করবেন। লব্ধির দিক বের করার সূত্র হচ্ছে টেন থিটা, টেন থিটা, টেন থিটা। বুঝতে পারছো? মনে থাকবে সবার? কথা বলো। জি স্যার। এখন মনে থাকবে। এখন তোমাদেরকে একটা বিষয় বুঝাই, টেন থিটা মানে কি বলো তো? কজ বাই সাইন না সাইন বাই কজ? সাইন বাই কস। শিওর? টেন থিটা মানে কি? সাইন বাই কজ না? জি স্যার। সবাই কথা বলো, মেয়েরা কথা বলো। এক্সিলেন্ট, সাইন বাই কজ। হ্যাঁ সাইন বাই কজ মনে আছে। তাহলে দেখো সূত্র মনে রাখার টেকনিক কি জানো? যেহেতু এখানে টেন আছে, অবশ্যই উপরে সাইন হবে, নিচে কজ হবে, ঠিক আছে? উপরে সাইন হবে, নিচে কজ হবে। আচ্ছা, তো এখন উপরে সাইন লিখলাম, নিচে কজ লিখলাম। আমি তোমাকে সূত্র একটু দেখাই। উপরে সাইন আছে, নিচে কজ আছে, এরপর ডানে বামে যে অনেক কিছু আছে এগুলো কেমনে হলো, এগুলো শেখার টেকনিক আমি তোমাদের শেখাবো, একটু খেয়াল রাখো। আপাতত সূত্রটা বুঝছো কি না, যে টেন যেহেতু আছে, যেহেতু টেন মানে সাইন বাই কজ, তার মানে উপরে সাইন নিচে কজ আসলো, এটা তো বুঝতে পারছো তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আশেপাশে যে এত কিছু আছে, এত কিছু জঙ্গল টঙ্গল আছে, এই জঞ্জালগুলো আমরা কেমনে মনে রাখবো? হ্যাঁ দুঃখিত আর কি, একটু দুষ্টুমি করে বললাম। তো আশেপাশে যে এগুলো আছে এগুলো আমি কেন মনে রাখবো? এগুলো মনে রাখার টেকনিক আছে, একটু খেয়াল রাখবা। হ্যাঁ ইয়াসিন কিছু বলতেছো? স্যার চিত্র মধ্যে তো আপনার লব্ধির
দিকটা থিটা, এখানে টেন থিটা কেন? আচ্ছা বলি শোনো, এটা আসলে আমাদের ওই প্রমাণ থেকে ওই কোণের মান বের করার জন্য টেন ফাংশন আসে, প্রমাণ থেকে আসে। টেন কেন আসছে এটা প্রমাণ থেকে, আমি তো প্রমাণ করাই নাই, প্রমাণ করলে বুঝতা যে কেন টেন আসছে। প্রমাণ থেকে আমাদের টেন আসছে, প্রমাণের সর্বশেষ ক্যালকুলেশনে আমাদের টেন পাওয়া যায়। এটা মূল বই থেকে প্রমাণ যদি করাইতাম তাহলে প্রমাণ থেকে আমরা টেন ফাংশনই বের করতাম। কোণের মান সবসময় টেন ফাংশন বের করে। এটা আপাতত মুখস্থ করো, কিন্তু বই কিনলে বই প্রমাণে দেখবা যে কেন টেন আসছে। আপাতত এটা আমি এখন দেখাতে পারতেছি না, কারণ সময় স্বল্পতার জন্য। কথা বুঝছো? ঠিক আছে, থিটার মানে বের করবো নাকি টেন থিটা কোনটা? আচ্ছা, আমরা থিটা বের করব, মানে আমরা থিটাটা বের করবো। টেন থিটা সূত্র লিখবো কেন? ওই যে মনে রাখার জন্য। টেন থিটা লিখছি কেন? মনে রাখার জন্য, যাতে উপরে সাইন নিচে কজ আসে, এই জন্য আমরা টেন থিটা দিব। তবে লাস্টে আমরা টেন ডান পাশে নিয়ে টেন ইনভার্স করবো, কোণের মান বের করবো, জাস্ট থিটা বের করবো। বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। ইয়াসিন বুঝছো? ইয়াসিন কথা বলো। জি স্যার, ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা তো এখানে একটা কোণ লিখতেছি, সেটা কি? থিটা কোণ। তাহলে মনে রাখবা, যেহেতু আমাদের থিটা কোণ বের করতেই হবে, তাহলে এইখানে কিন্তু আমরা থিটা ব্যবহার করব না। এখানে কি ব্যবহার করব? আলফা। কেন আলফা ব্যবহার করব? কারণ এই আলফা মান দেওয়া থাকবে সবসময়। এই আলফা কোণের সাহায্যে আমরা থিটা কোণ বের করব। কথাটা বুঝো? আমাদের কিন্তু আলফা কোণের মান সবসময় প্রশ্ন দেওয়া থাকবে। এই আলফা কোণের সাহায্যে আমরা কি করব? থিটা বের করব। এই জন্য আলফাটা আমরা লিখতেছি। এই জন্য আমরা কি করতেছি, আমার মোবাইলে চার্জও প্রায় 20% হয়ে গেছে। আচ্ছা দেখো সবাই, এই জন্য আমরা লিখতেছি সাইন আলফা বাই টেন আলফা। সাইন আলফা বাই কজ আলফা। টেন মানে সাইন বাই কজ না? তো টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কজ থিটা যদি লিখতাম তাহলে কিন্তু হইতো না। কারণ কি, আমাদের এখানে থিটা ফাংশনের মানটা কিন্তু আমরা জানি না, আমরা তো এটাই বের করব। তো আমরা টেন থিটার পরিবর্তে টেন থিটার জায়গায় আমরা আলফা লিখবো, সাইন আলফা বাই কজ আলফা, কারণ এই আলফার সাপেক্ষেই থিটা বের হবে। এই জন্য আমরা আলফা লিখবো, কারণ আলফা মান দেওয়া আছে। আলফা মান বসে আমরা ক্যালকুলেশন করলে থিটা মানটা পেয়ে যাব। এই জন্য আমরা লিখবো সাইন আলফা বাই কজ আলফা। এখানে আমরা থিটা লিখতে যাবো না, ভুল করে, তাহলে ভুল হবে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। মেয়েরা বুঝছো? মেয়েরা কথা বলো। তামান্না ওয়ান, আয়শা, রাইসা। হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের যেহেতু কোণের মান দেওয়া থাকবে একটা, এই জন্য আলফা দিব। আমরা এই জায়গায় মান বসে ক্যালকুলেশন করব। এখন তাহলে স্যার এই যে এইগুলা তো একটু বুঝতে সমস্যা আছে, বুঝলাম। আপনি বললেন যে থিটা মান আলফা মান দেওয়া থাকবে দেখে আমরা আলফা বসায় ক্যালকুলেশন করে থিটা বের করবো। তাহলে এখানে কিউ আছে, আবার এখানে পি প্লাস কিউ আছে, এগুলো কেমনে মনে রাখবো? এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা তোমাদের আমি বুঝাই, চিত্র দেখতে হবে। একটু ওয়েট, আমি টেকনিকটা বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো। এটাই লাস্ট, এরপর আর কোনো বকবক করবো না, আমাদের এটাই তো সর্বশেষ অংশ। টেকনিকটা হচ্ছে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। যদি এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে অপূর্ব অপু ভাইয়া যে আছে এসিএস প্ল্যাটফর্মে পড়ায়। এসিএস যারা জানো, অনলাইন প্ল্যাটফর্মে যারা খুবই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা প্ল্যাটফর্ম, যারা কোর্স ভিত্তিক পড়ায়, এসিএস প্ল্যাটফর্ম। তো এসিএস প্ল্যাটফর্মের অপূর্ব অপু, তো অপূর্ব অপু যে ভাই, সে ভাইয়া বলছিল, তো সেই কথাটা আমার এক স্টুডেন্ট শুনছিল, সেই স্টুডেন্ট শুনছিল, ওই কথাটা আমার মনে আছে। তো এখন আমি তোমাদেরকে এইচএসসি 27 ব্যাচের দ্বিতীয় ক্লাসে তোমাদের বললাম যে কোণের এই সূত্রটা মনে রাখার টেকনিক হচ্ছে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তোমরা একটু বলো তো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, একটু বলো। মুখস্থ করতে হবে এটা, একটু কথা বলো, শুনতেছ? আবার একটু বলেন তো। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। লিখে নাও, প্রয়োজনে লিখে নাও। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। বুঝছো? এবার বাকিটা কথা বলো। জি স্যার। হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখন বলো, অ্যাঙ্গেল তৈরি হয়েছে কার সাথে? লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল তৈরি হয়েছে কার সাথে? পি এর সাথে না কিউর সাথে? স্যার পি। আচ্ছা, অ্যাঙ্গেল মানে কি জানো? অ্যাঙ্গেল মানে কোণ। আমি বললাম না, যার সাথে অ্যাঙ্গেল, লব্ধি ভেক্টর যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে বা কোণ তৈরি করে, কোণটা কার সাথে করে? পি এর সাথে করছে না কিউর সাথে? লব্ধি ভেক্টর তো পি এর সাথে কোণ তৈরি করছে। সবাইকে বুঝছো ব্যাপারটা? লব্ধি ভেক্টর কার সাথে কোণ তৈরি করছে?
পি এর সাথে, এর সাথে হ্যাঁ, তাহলে পি থাকবে সিঙ্গেল, পি থাকবে সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? একা একা, যার কোনো কাপল নাই, মানে কোনো মহব্বত করা মানুষ নাই, বেচারা আর কি। তো এই জন্য যে সিঙ্গেল থাকবে সে থাকে সবসময় নিচে, এই যে শুধু পি নিচে থাকে। কথা বুঝো? লব্ধি ভেক্টর আর যেহেতু পি এর সাথে কোণ তৈরি করছে, এজন্য পি হচ্ছে সিঙ্গেল, পি শুধু একা থাকবে, পি এর সাথে আর কেউ থাকবে না। কথা কি বুঝতে পারছো আমি যা বললাম? একটু কথা জি বলো। স্যার। তামান্না, আয়শা, হ্যাঁ, কথা বুঝতে বলো। পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এই পি এর সাথে কেউ নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে উপরে সাইন নিচে কস, তাহলে পি তো লিখছি, পি তো উপরে হবে না, কারণ কি পি থাকবে একা। এর জন্য পি লেখার পরে একটা প্লাস দিয়ে নিচেও লিখবা কিউ, উপরেও লিখবা কিউ। কারণ কি? যে সিঙ্গেল থাকে তার সাথে তো কেউ হয় না, আর বাকি যে একটা ভেক্টর বাকি আছে তার সাথে সাইনও বসে কজও বসে। এই হচ্ছে সূত্র। কিউ উপরে আছে নিচেও আছে, আর পি একা। কেন একা? কারণ তার সাথে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই জন্য সে একা আছে। এই পি এর সাথে কোনো কজ নাই, সাইন নাই, শুধু একা আছে, আর এখানে যোগ চিহ্ন থাকবে, বিয়োগ দিও না, যোগ চিহ্ন হবে। তো এটা হচ্ছে সূত্র, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির দিক টেন থিটা বের করার সূত্র। দেখো বুঝতে পারলা কিনা এবার? জি স্যার ক্লিয়ার। স্যার মেয়েরা কথা বলো। তামান্না 1, আয়শা, রাইসা, বুঝছো? হ্যাঁ, বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, প্রায় আমরা মোটামুটি অনেক লং টাইম ক্লাস করলাম, 9টা থেকে প্রায় 11টা, 9টা 20 থেকে প্রায় 11টা, 2 ঘন্টার মতো। জাস্ট এই একটা পেজ পড়তেই কিন্তু প্রায় 1 ঘন্টা কাছাকাছি লাগছে, জাস্ট এই একটা পেজ। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন বলি, যদি লব্ধি ভেক্টর পি এর সাথে অ্যাঙ্গেল না করে কিউর সাথে করতো, কিউর সাথে করতো, তখন সূত্রে কি চেঞ্জ হইতো বলো তো? স্যার কিউ নিচে স্যার কিউ এক্সেলেন্ট, বলো তো তোর সূত্রটা কি হইতো তখন, বলো তো? পি সাইন থিটা বাই কিউ প্লাস পি সাইন কজ আলফা। এক্সেলেন্ট, ভেরি গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমাদের লব্ধি ভেক্টর কিউর সাথে কোণ তৈরি করছে, তখন কি হইতো নিচে একা, তখন হয়তো কি পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। সবাইকে বুঝতে পারছো? এরকম ভাবেই আমাদের শিখতে হবে, এক্সচেঞ্জ করে শিখতে হবে। সবাই একটু হ্যাঁ, কথা বলো। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, তো এই হচ্ছে আমাদের আজকের মারাত্মক স্পেশাল ক্লাসের সর্বশেষ অংশ। তো যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখানেই ক্লাস শেষ করতে চাচ্ছি। তো তোমরা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বা। আজকে আমি এইচএসসি 26 ব্যাচকে পড়াই নেই, আমি আসলে চাইছিলাম ওই প্রবলেম সলভ করব। তো এখন প্রবলেম সলভ করার ক্ষেত্রে দেখি তোমাদের ক্লাস নিতে দিতেই 11টা বেজে গেছে, আর কি প্রবলেম সলভ করব? মানে ওই যে 25 ব্যাচের যারা পরীক্ষা আর কি আইসিটি প্রবলেম দিচ্ছে, দেখি এখন খাওয়া দাওয়া করে ওদের প্রবলেম সলভ করতে বসবো। আর আমি 26 ব্যাচের ক্লাস অফ রাখছি এই কারণেই, প্রবলেম সলভ করার জন্য। আদারওয়াইজ তোমাদের ক্লাস 10টার উপর নিতে পারতাম না, 10টা থেকে আবার শুরু করছি ক্লাস। আচ্ছা হ্যাঁ, তো বলি আমাদের আজকে কিন্তু পদার্থ ক্লাস শেষ। আমাদের রুটিনটা হচ্ছে আগামীকাল পরশুদিন হচ্ছে রসায়ন ক্লাস, ইনশাল্লাহ আগামী 2 দিন রসায়ন হবে, এরপরে 2 দিন হবে হায়ার ম্যাথ, এরপরে শুক্রবার হবে বায়োলজি, এরকমভাবে চলবে ইনশাল্লাহ। শনি রবি ফিজিক্স, সোম মঙ্গল কেমিস্ট্রি, বুধ বৃহস্পতি হায়ার ম্যাথ, আর প্রতি শুক্রবার হচ্ছে বায়োলজি, এভাবে চলবে ইনশাল্লাহ। তো আজকে যতটুকু পড়াইছি, আর স্পেশাল হবে যেহেতু আমি সামান্তরিক সূত্র পড়াই ফেলছি আজকে, সবচেয়ে আসল পড়াটাই পড়াই ফেলছি আজকে প্রায় 2 ঘন্টা লাগায়া। তো আশা করি এটা বুঝছেন আপনারা। আমি এখান থেকে অনেকগুলো অঙ্ক দিব, দেখে আপনারা কতটুকু অঙ্কগুলো করতে পারেন বুঝে বুঝে। সহজগুলোই দিব, কঠিনগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকে ক্লাসের সর্বশেষ আলোচনা। তো আমার আর এই বিষয় নিয়ে তেমন কোনো বলার নাই, তবে একটা কথা বলবো, তোমাদের যে এই আগ্রহ, এই ইন্টেনশন, এই পড়ালেখার একটা ইচ্ছা, এটা সব সময় যাতে থাকে, সারা বছর থাকে। আমি দোয়া করি তোমাদের এই আগ্রহ সবসময় থাকুক, পরীক্ষার রেজাল্টটা ভালো হোক, সবসময় দোয়া করি। আর চেষ্টা করবা যে সকল ফ্রেন্ডস আছে তোমার মতোই স্বপ্ন দেখতে চায়, এত আগ্রহী পড়ালেখায় এবং শেখার আগ্রহী আছে, টাকা পয়সা নিয়ে এত চিন্তা করে না, বা আমার এখানে পড়ার জন্য বা যে কোনো জায়গাতেই পড়ার জন্য মানে টাকা পয়সা নিয়ে এত ফোকাস দেয় না, তার মূল ফোকাস শিখতে হবে।
টাকা পয়সা নিয়ে তো আসলে আমরা সবসময় কাজ করতে পারি না। আমাদের লাইফের পারপাস তো সবসময় টাকা পয়সা না। টাকা পয়সা খরচ হচ্ছে এক জায়গায়, সে জায়গায় পড়বো না। টাকা পয়সা নাই এক জায়গায়, সে জায়গায় পড়বো। বা টাকা পয়সার জন্য আমরা পড়তে পারতেছি না। টাকা পয়সাই আমার জীবনের মূল ফ্যাক্ট, এই বিষয়টা যাতে আমরা ভুলে যাই। আমাদের জাস্ট একটাই ডেস্টিনেশন বা একটাই আমাদের মূল চিন্তা থাকবে, আমরা শিখতে পারতেছি কি পারতেছি না, আমি কি আসলে মন মতো শিখতে পারতেছি কি না, আমার টপিকগুলো, আমার সিলেবাসটা কি সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে কি না। তো এইখানে সিলেবাস কমপ্লিট করতে গিয়ে আমাকে যদি টাকা পয়সা খরচ করতেই হয়, আমাকে যদি কষ্ট করতেই হয়, আমি কষ্ট করবো, টাকা পয়সা খরচ করব। আমি কৃপণতা করবো না, আমি কিপটামি করবো না, বাংলা কথা এটা আর কি। তো এই বিষয়গুলো বুঝছো, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর মনে রাখবার, টাকা পয়সার উপর ফোকাস করে আমরা কোনো শিক্ষকই পড়াই না। আমি যদি তোমাদেরকে টাকা পয়সার উপর ফোকাস করে পড়াইতাম, আমি তোমাদের কাছ থেকে আগেই টাকা নিয়ে পড়াইতাম। আমি কিন্তু তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে পড়াচ্ছি না। সত্যি কথা, আমি তোমাদেরকে টাকা পয়সার উপর ফোকাস করে পড়াতাম, টাইম ধরে পড়াতাম, যে 1 ঘন্টা 40 মিনিটের বেশি পড়াবো না। কারণ কি, তোমাকে যদি বেশি সময় দিয়ে পড়াইতাম, তুমি আমাকে বেশি বেতন দিতা। এরকম তো হচ্ছে না। আর আমি তোমার কাছে কোনো টাকা পয়সা নিয়ে পড়াচ্ছি না। এই যে লাগাতার ক্লাস যে করাইলাম, ক্লাস করাচ্ছি, বোঝাচ্ছি, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, এটাই আমি খুশি হলাম। আর আমার এটাই সবচেয়ে স্বপ্ন যে হ্যাঁ, বাচ্চারা শিখতে আসছে, ওরা টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছে না। হ্যাঁ ঠিক আছে, আমার পরিশ্রম হচ্ছে, মানুষ পরিশ্রম করলে পারিশ্রমিক প্রাপ্য, সেটা ঠিক আছে। কিন্তু অনেকেই আছে আগে টাকা পয়সার প্রতি ফোকাস করে পড়ে, যে আসলে এখানে পড়বো কিনা, এখানে পড়া ঠিক হবে কিনা, এখানে কত টাকাতে ভর্তি হতে হবে, কত টাকা লাগবে মাসে, কত টাকা বছরে লাগবে, এত হিসাব করে আসলে লেখাপড়া হয় না, জীবনও চলা যায় না। তো মনে রাখবা যে মানুষের সাথে মানুষের সম্পর্ক কখনো টাকা পয়সা দিয়ে হয় না। মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় আন্তরিকতায়, মহব্বত, ভালোবাসায়, তারপর হচ্ছে গিয়ে স্নেহ, মমতায়, সব কিছুতে। তো এই বিষয়টা খেয়াল রেখে কাজ করবা। তো আজকে এই সবচেয়ে বড় জঘন্য রকম ক্লাসে আজকে আলোচনা করে দিলাম। তোমরা কখনোই এই টাকা পয়সার ব্যাপারটা নিয়ে আমার এখানে অন্তত চিন্তা করবা না। আমি এটা নিয়ে কখনো পছন্দ করি না। যতটুকুই তোমরা আসো, চেষ্টা করবা সুন্দরভাবে আগ্রহ দিয়ে, একবার নিজের কনফিডেন্স দিয়ে, এবং যতটা কষ্টই হোক চেষ্টা করবা পড়ার জন্য, শেখার জন্য। আর কখনোই এই আমার সাথে তোমরা টাকা পয়সা নিয়ে ডিল করবা না, এটা আমি কখনো পছন্দ করি না। হ্যাঁ অবশ্যই পারিশ্রমিক প্রাপ্য আমি, তো সেটা আমি তোমাদেরকে উপর ফোর্স করে পড়াই না। তোমাদের যতটুকুই তোমাদের পক্ষে পসিবল অতটুকুই পেমেন্ট করে পড়বা, এটা আমি সবসময় বলি, সবাইকে বলি। তো আপাতত এই কথাগুলো এখন বলতেছি না, এখানে বলার প্রয়োজন নাই, কিন্তু তোমাদের বললাম কারণ একটা প্রসঙ্গ আসছিল আজকে, এই জন্য তোমাদের বলে দিলাম। তারপর তুমি বিষয়ে খেয়াল রাখো যাতে করে এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো কনফিউজ না থাকে। তো এই বলেই আমি আজকে ক্লাস শেষ করবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি নোটগুলো অবশ্যই গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই, এই গ্রুপগুলো নোটে চলে যাবে সবগুলো। এটা আমাকে জানাও, কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারো, এটা আমাকে বইলো। এনিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো স্পেশাল চমৎকার সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসে সমাপ্ত এখানেই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে জয়েন করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।